আল শিফা হাসপাতাল গাজার বৃহত্তম মেডিকেল কমপ্লেক্স। হাসপাতালটির সাথে সাথে ধ্বংস হয়ে যায় অনেকের স্বপ্ন। তাদেরই একজন হাদেল আওয়াদ। আল আজহার ইউনিভার্সিটির নার্সিংয়ের শিক্ষার্থী থাকাকালীন স্বপ্ন দেখেছেন আল শিফায় কাজ করবেন। তার কর্মক্ষেত্র হবে এই হাসপাতালের কম্পাউন্ড। হাদেলের সেই স্বপ্ন পূরণও হয়েছিল। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করে সফলতার কয়েক ধাপও পেরিয়েছিলেন তিনি। এটি ছিল গাজা উপত্যকার সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ হাসপাতাল। ফিলিস্তিনের সেরা কিছু ডাক্তার এবং নার্সকে সহকর্মী হিসেবে পেয়েছিলেন হাদেল। বিভিন্ন বিদেশি মেডিকেল মিশনও সেখানে প্রশিক্ষণ এবং চিকিৎসা সেবা দিত। 2020 সালে নার্সিং স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বেসরকারি চাকরির খোঁজ করেন হাদেল। সে সময় বেশ কয়েকটি স্বল্পমেয়াদী চাকরির পর স্বেচ্ছাসেবক নার্সিং হিসেবে যোগ দেন আল শিফায়। হাদেল কাজ করতেন জরুরি বিভাগে। কাজটিকে পছন্দ যেমন করতেন, তেমনি উপভোগও করতেন। প্রতিদিন এক ধরনের আবেগ ও ইতিবাচক মানসিকতা ও শক্তি নিয়ে কাজে যেতেন তিনি। রোগীদের সাথে হাসি মুখে কথা বলা, তাদের মনের জোর বাড়ানো সবই করতেন তিনি। জরুরি বিভাগে কাজ করতেন নারী পুরুষ মিলিয়ে মোট 80 জন নার্স। সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হাদেলের। ছিল ঘনিষ্ঠ কিছু বন্ধুও। তাদের একজন আলার সাথে একই শিফটে কাজ করতেন তিনি। হাদেল বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর প্রথম দিন থেকেই হাসপাতালে আসতে শুরু করে অসংখ্য হতাহত। আহতদের অবস্থা এতটাই গুরুতর ছিল যে সেই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই 1000-এরও বেশি আহত রোগী আসে হাসপাতালে। মারা যান অনেকে। যত রোগী এসেছিল, হাসপাতালের কর্মীদের কাজও তত বেড়েছিল। কিন্তু হাদেলের মতো কেউ ভাবেননি এই ভয়াবহতা 1 মাসেরও বেশি সময় স্থায়ী হবে। কিন্তু এখন তা বছর ছাড়িয়েছে। শুধু হাসপাতাল নয়, গাজা সিটিতে নিজ বাড়ি ছাড়ার জন্য ইসরায়েলি বাহিনী টেলিফোনে হুমকি দেন তার পরিবারকে। এরপর কঠিন পরিস্থিতির মুখোমুখি হন হাদেল। ভয়াবহ এই সময়ে হয় পরিবার ছাড়তে হবে, নয়তো হাসপাতালের রোগীদের সাথে থাকাকেই বেছে নেন হাদেল। ছেড়ে দেন পরিবারকে। জীবন বাঁচাতে দক্ষিণ রাফায় পালিয়ে যায় তার পরিবার। আল শিফাই হয়ে ওঠে হাদেলের দ্বিতীয় বাড়ি। তার সাথে ছিলেন তার বন্ধু আলাও। নভেম্বরের শুরুতে ইসরায়েলি বাহিনী হাসপাতালটি খালি করতে বলে এবং এটি অবরোধ করে। চিকিৎসা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে শুরু করে। জীবন রক্ষাকারী সরঞ্জামগুলো সচল রাখার জন্য বিদ্যুৎ জেনারেটরের জ্বালানি দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। অক্সিজেন ও জ্বালানির অভাবে ইনকিউবেটরে শিশুদের রাখা সম্ভব হয়নি। শিশুরা অক্সিজেনের অভাবে কষ্ট করছে। এই দৃশ্য অত্যন্ত মর্মান্তিক। অক্সিজেনের অভাবে একে একে নিভে যায় 8 শিশুর জীবন প্রদীপ। 2023-এর 15 নভেম্বর আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষ একটি ফোন কল পেয়ে জরুরি বিভাগের গেট দ্রুত বন্ধ করতে বলেছিলেন। সবাই মিলে নার্সিং ডেস্কের চারপাশে জড়ো হয়েছিল। কেউ বুঝে উঠতে পারছিল না কি হতে যাচ্ছে। পরের দিন ইসরায়েলি বাহিনী পুরো হাসপাতাল ঘিরে রাখায় কেউ সেখান থেকে বের হতে পারেনি। চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের অবস্থাও খারাপের দিকে যাচ্ছিল। শুরু হলো অবর্ণনীয় কষ্টের সময়কাল। 3 দিন ধরে খাবার ও পানির অভাবে ছিলেন হাদেল। মাথা ঘোরা আর প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তিনি। 18 নভেম্বর হাসপাতাল খালি করতে বলা হয়। শত শত চিকিৎসক, নার্স এবং রোগীর সাথে হাদেলও হাসপাতাল ছেড়ে আসেন। হাদেল রাফায় আর তার বন্ধু আলা বেত লাহিয়ায় পরিবারের কাছে ফিরে যান। কিছুদিন পর বোমার আঘাতে নিহত হন আলা। 2024-এর মার্চ মাসে ইসরায়েলি সৈন্যরা আবারও হামলা চালায় আল শিফায়। 2 সপ্তাহ ধরে তারা হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল। মেডিকেল কমপ্লেক্সের এমন একটি ভবনও অবশিষ্ট ছিল না যা ক্ষতিগ্রস্ত বা পুড়ে যায়নি। নিরাময়ের জায়গাটি নিজেই কবরস্থানে রূপান্তরিত হয়েছিল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতালটি দেখে নিজের আবেগ কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন হাদেল তা নিয়ে যথেষ্ট সন্দিহান তিনি। নতুন বছরে হাদেল একটিমাত্র স্বপ্নই দেখেন, যা পূরণ করতে চান তিনি, আর তা হলো আল শিফাকে আগের মতো দেখা। তাহমিনা তাসির, আমার দেশ।